আজকের সেশনে আমরা করব মাধ্যমিক জীবন বিজ্ঞান। তোমাদের সকলকে এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। তোমরা সকলেই হেলদি রয়েছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজকের টপিক ক্লাস 10। আজকের সেশন আমরা স্টার্ট করি। তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টু লার্নের পক্ষ থেকে স্বাগত। দেখো, আজকের সেশনে কি রয়েছে, একদম মাধ্যমিক জীবন বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। দেখো, আজকের সেশনে আমার ভয়েসটা একটু আলাদা হতে পারে, তার কারণ তোমরা জানো, যারা আমার সঙ্গে রয়েছো, যারা পড়ছো তারা জানো আমার একটু শরীরটা খারাপ, অর্থাৎ গলায় একটু সমস্যা রয়েছে। তাই তোমরা একটু ফোকাস করে জিনিসগুলোকে শুনবে। কিছু অসুবিধা হতে পারে, মাঝখানে মাঝখানে স্টপ হতে পারে, তাই তোমরা সেটাকে একটু মাইন্ড করবে না, আর তোমরা খুব সুন্দরভাবে এই অধ্যায়টিকে কমপ্লিট করো। ক্লিয়ার? দেখো, প্রথমত টপিক, আমি সবসময় কোনো অধ্যায় করানোর আগে টপিকের উপর খুব জোর দিই, তোমরা জানো, এবং সেইভাবেই আমাদেরকে পড়তে হয়। কী কী টপিক রয়েছে আমরা অলরেডি একটি ভিডিওতে দেখে নিয়েছি, তবুও তোমরা এখানে দেখে নাও যে বংশগতি এই অংশতে কোন টপিকগুলো খুব ইম্পর্টেন্ট। দেখো, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা। এই শব্দের ব্যাখ্যা, এই অংশটা যদি আমরা ভালো করে রেডি করতে না পারি বা আমরা যদি স্কিপ করি, তাহলে কিন্তু পুরো অধ্যায়টাই বুঝতে পারবো না। এটাই আমরা অনেক স্টুডেন্টরা ভুল করে থাকি। তো যে স্টুডেন্টগুলো এই অধ্যায়টিকে বুঝতে পারছো না, তারা এই শব্দের ব্যাখ্যার উপর জোর দাওনি, তাই। ক্লিয়ার? এরপর অনেকেই মেন্ডেলের পরীক্ষার ওপর অনেক জোর দাও, চেকার বোর্ডের ওপর, কিন্তু চেকার বোর্ডে কিছু নেই, যা আছে এই শব্দের ব্যাখ্যাতে, আর চেকার বোর্ড একবার দেখলেই করা যায়। এরপর চলে আসো মেন্ডেলের বংশগতির সূত্র। এটাও আমরা কিন্তু অনেকে করি না বা দেখি না, মানে প্রথম সূত্রটি এবং দ্বিতীয় সূত্রটি মুখস্থও করি না, বুঝিও না, দেখিও না। তাই এই অংশটাও আমাদের দেখতে হবে। এবং মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের বিচ্যুতি, যেটা অসম্পূর্ণ প্রকাটতা, এই অংশটাও আমাদের এবারের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসবে 2 নম্বরের। এরপর চলে আসো কয়েকটি সাধারণ জিনগত রোগ। এই সাধারণ জিনগত রোগ অর্থাৎ থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া আর কালার ব্লাইন্ডনেস, এই তিনটি এবারের জন্য খুব 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 ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে জেনেটিক কাউন্সিলিং, এখান থেকে 2 নম্বর আসার সম্ভাবনা অনেকটা বেশি। আর এখান থেকে 3+2 অর্থাৎ 5 নম্বর এই অংশটা থেকে আসতে পারে। তো চলো আজকের সেশন আমরা স্টার্ট করি। প্রথমত বংশগতি, হেরিডিটি বিষয়টা কি, আর এই অধ্যায়ে আমরা কি জানব? জননের মাধ্যমে। দেখো, এই অংশে অর্থাৎ বংশগতি, এখানে আমাদের কি কি জানব, এই বিষয়টি রয়েছে এই অধ্যায়ে। জননের মাধ্যমে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে পরবর্তী প্রজন্মে সঞ্চারণই হলো বংশগতি। এখন কিভাবে তা ঘটে, আর এই বিষয়েই সমস্ত কিছু রয়েছে এই অধ্যায়ে। এখন প্রশ্ন হলো, জনন কাকে বলে আর জনিত্রী জীব কাকে বলে? দেখো, যে জীব থেকে নতুন জীবের সৃষ্টি হচ্ছে সেই জীবটাকে আমরা কি বলবো? জনিত্রী জীব। মানে যে জীব থেকে নতুন জীবের সৃষ্টি হয় তাকে আমরা বলি জনিত্রী জীব। ক্লিয়ার? তাহলে জননের মাধ্যমে জনিত্রী জীবের চারিত্রিক বৈশিষ্ট্য ধারাবাহিকভাবে
পরবর্তী প্রজন্মে সঞ্চারণই হলো বংশগতি। এখন স্যার জনন কাকে বলে? দেখো, এর জন্য আমাদের একটুখানি পিছনে আসতে হবে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে যেতে হবে। চলো দ্বিতীয় অধ্যায় থেকেই জনন কি এবং যৌন জনন অযৌন জনন বিষয়টা একবার বুঝে নিই, তারপর আবার এখানে ফিরে আসব। দেখো, জনন, রিপ্রোডাকশন। জনন জীবের অত্যন্ত প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাহলে জনন জীবের অত্যন্ত প্রয়োজনীয় শারীরবৃত্তীয় প্রক্রিয়া। কাকে বলে? যে জৈবনিক পদ্ধতিতে, জৈবনিক মানে জীবের, যে জৈবনিক পদ্ধতিতে জীব মানে একটি জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট মানে নিজের মতো এক বা একাধিক আপত্য জীব সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকে জনন বলে। কি বললাম? যে জৈবনিক পদ্ধতিতে জীব নিজ আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক আপত্য কাকে বলে? যে জীব থেকে নতুন জীব যে সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলি আপত্য। যে আসছে বা যে নতুন এই পৃথিবীতে এলো তাকে আমরা কি বলবো? আপত্য। ক্লিয়ার? এক বা একাধিক আপত্য জীব সৃষ্টির মাধ্যমে কি করে তারা? পৃথিবীতে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে, তাকে জনন বলে। আশা করছি জনন কাকে বলে ক্লিয়ার। এটা একটি জৈবনিক পদ্ধতি। ক্লিয়ার? এই পদ্ধতির মাধ্যমে জীব কি করে? নিজের আকৃতি ও প্রকৃতি বিশিষ্ট এক বা একাধিক আপত্য জীব সৃষ্টির মাধ্যমে পৃথিবীতে নিজের অস্তিত্ব বজায় রাখে। ক্লিয়ার? এরপর দেখো, একটু সহজে বলবো, ডিটেলসে নয় কিন্তু। অযৌন জনন কাকে বলে? দেখো, এখন জনন জানি, এখন অযৌন জনন আর যৌন জনন কি এটা আমাদের জানতে হবে, কারণ বংশগতি করার আগে আমাদের জনন সম্পর্কে ধারণা থাকা দরকার। অযৌন জনন, যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন এবং দেখো, অযৌন জনন কাকে বলে? কি অযৌন জনন কাকে বলে? যে জনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন এবং নিষেক সম্পাদনা ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীবের মতো আপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। তাহলে অযৌন জননে গ্যামেট উৎপাদন হয় না। এখন গ্যামেট কি আমরা পরবর্তীকালে অবশ্যই যখন দ্বিতীয় অধ্যায়ে আসবো আমরা এটা ক্লিয়ার করব। গ্যামেট উৎপাদন এবং নিষেক সম্পাদনা হয় না, এটা ছাড়াই শুধুমাত্র দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীবের মতো আপত্য জীব সৃষ্টি হয়। কি বললাম? দেহকোষ বিভাজিত হয়ে অথবা রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীবের মতো আপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলে। দেখো, তোমরা উদাহরণ দেখতে পারো, কিন্তু এখানে আমাদের
অযৌন জনন বা যৌন জনন বিষয়টা শুধু ধারণা নেওয়াটা ইম্পর্টেন্ট। কি পুরো বিষয়টা মুখস্থ করা বা আয়ত্ত করার বিষয় নয়, ধারণা নিতে আমরা সেকেন্ড অধ্যায়ে এসেছি। তাই উদাহরণটা জাস্ট তোমরা দেখে নেবে। এরপর কি রয়েছে? যৌন জনন। দেখো, অযৌন জননে যেমন গ্যামেটের প্রয়োজন হয় না, নিষেকের প্রয়োজন হয় না, তাহলে যৌন জননে কি হবে? গ্যামেটের প্রয়োজন পড়বে, নিষেকের প্রয়োজন পড়বে। যে জনন প্রক্রিয়ায়, যেহেতু এটা যৌন জনন তাই জনন প্রক্রিয়া, যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষ, অর্থাৎ একটি পুংগ্যামেট ও স্ত্রী গ্যামেট, এই দুই গ্যামেটের মিলনের ফলে আপত্ত জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। তাহলে যৌন জনন সেটাকে বলে যেখানে পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট দুটো ভিন্ন ধর্মী জনন কোষ মিলন হয়, তখন আপত্ত সৃষ্টির মাধ্যমে নতুন জীব সৃষ্টি হয়, তাকে আমরা যৌন জনন বলি। আর অযৌন জননে গ্যামেটের প্রয়োজন হয় না, নিষেকেরও প্রয়োজন হয় না, শুধুমাত্র দেহকোষ বিভাজন আর রেণু উৎপাদনের মাধ্যমে জনিত্রী জীবের মতো আপত্ত জীব সৃষ্টি হয়, তাকে আমরা অযৌন জনন বলি। তাহলে আমরা অযৌন জনন, যৌন জনন আর জনন, এই তিনটি বিষয় ক্লিয়ার। এরপর আমরা আবার আমাদের তৃতীয় অধ্যায়ে ফিরে আসব, অর্থাৎ বংশগতি। দেখো, এই অংশটা জাস্ট রিডিং করব, তোমরা এই বিষয়টা থেকে নিজেদের একদম রিলেট করতে পারবে, তাই কোনো হার্ড বিষয় নয়। একই পরিবারের সদস্যরা বয়সে পৃথক হলেও তাদের চেহারায়, অর্থাৎ উচ্চতা, দেহের গড়ন, চোখের মণির রং, চুলের রং প্রভৃতির ক্ষেত্রে বেশ মিল দেখা যায়। মানে পরিবারের সকলের সঙ্গে আমাদের একটা মিল আছেই, ক্লিয়ার। পিতামাতার থেকে নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সন্তানেরা উত্তরাধিকার সূত্রে লাভ করে। দেখো, এখানে আবার এটা ভেবো না উত্তরাধিকার সূত্রে, রাধিকার, কৃষ্ণ আর রাধা, সেই রাধিকা। দেখো, উত্তরাধিকার সূত্রে মানে কি? বংশ পরম্পরায় যেটা পূর্বপুরুষদের কাছ থেকে আমরা পাই। উত্তর মানে আগের থেকে যেটা আমরা অধিকার হিসাবে পাই, সেটাই হচ্ছে উত্তরাধিকার সূত্রে লাভ করলেও সেখানে নানা পার্থক্য চোখে পড়ে। মানে আমরা পূর্বপুরুষের থেকে বা পিতামাতার থেকে কিছু বৈশিষ্ট্য লাভ করেছি, কিন্তু হুবহু পিতামাতার মতো নই। ক্লিয়ার করতে পারলাম, আমাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। সন্তানেরা হুবহু তাদের বাবা মায়ের মতো দেখতে হয় না। বাবা ও মায়ের কিছু বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে দেখা যায়। তাহলে বাবা মায়ের কিছু বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে দেখা যায়, আবার কিছু বৈশিষ্ট্য দেখা যায় না, মানে বাবা মার কিছু বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে দেখা যায় না। পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় যেমন দাদু, দিদা, ঠাকুমা, কাকা, মামা, মাসি এবং পিসি, এদের সাথেও কিছু কিছু বৈশিষ্ট্যের মিল পাওয়া যায়। কারণ দাদু আর দিদা, তাদের থেকে বাবা, বাবার থেকে আমরা, এই অর্থে আমরা দাদুর সঙ্গে আমার কিছু মিল থাকতেই পারে, ঠিক তেমনভাবে ঠাকুমার সঙ্গেও আমাদের মিল থাকতে পারে, তেমনভাবেই কাকার সঙ্গেও থাকতে পারে,
মামার সঙ্গে থাকতে পারে, মাসির সঙ্গে থাকতে পারে, পিসির সঙ্গেও থাকতে পারে। যে সমস্ত আত্মীয়রা বাবার এবং কিছু কিছু আত্মীয় যারা মায়ের, এই দুই আত্মীয়দের সঙ্গেই আমাদের কিছু না কিছু বৈশিষ্ট্যের মিল থাকতে পারে। এইটাই বংশগতি। কি বংশগতি? মানে বংশ আস্তে 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 কীভাবে বাড়ছে, যে এই বংশের এই প্রজাতির মধ্যে একই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বারবার সঞ্চারিত হচ্ছে। ক্লিয়ার? এটাকেই আমরা বলছি বংশগতি। এক বা একের বেশি প্রজন্ম বাদ দিয়ে পরের প্রজন্মে প্রকাশ পায়। কি বললাম? এক প্রজন্মে সেটাকে বাদ দিয়ে কোনো বৈশিষ্ট্য পরের প্রজন্মে সেটা প্রকট হয়। অর্থাৎ এটা আগে প্রচ্ছন্ন ছিল, এখন সেটা প্রকটতা লাভ করেছে। দুটো বৈশিষ্ট্যই ছিল, প্রথমে সেটা প্রকাশ হয়নি, কিন্তু দ্বিতীয় আপত্যে সেটা প্রকাশিত হয়েছে। বহু শতাব্দী আগে থেকেই এই বিষয়গুলি মানুষের মনকে আলোড়িত করেছে, যে কেন মিল থাকে, কেন একে অনেকটা কাকার মতো দেখতে, কেন একে অনেকটা ওর মাসির মতো দেখতে, কেন দাদুর মতো দেখতে হলো। এই বিষয়গুলো মানুষকে চিন্তিত করেছে বা আলোড়িত করেছে। এরপর ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ অবধি এই সব প্রশ্নের উত্তর ছিল অধরা, মানে এই সব প্রশ্নের উত্তর আমাদের কাছে ছিল না। তারপর অস্ট্রিয়ার এক ধর্মযাজক গ্রেগর জোহান মেন্ডেল পরপর বেশ কিছু সহজ পরীক্ষার মাধ্যমে আবিষ্কার করেন এই পারিবারিক বৈশিষ্ট্যের ধারাবাহিক প্রকাশ বা বংশগতি কিভাবে কাজ করে। তাহলে মেন্ডেল পরপর কিছু সহজ পরীক্ষা করেন এবং তার মাধ্যমে আবিষ্কার করেন এই পারিবারিক যে বৈশিষ্ট্য তা ধারাবাহিকভাবে কিভাবে প্রকাশিত হচ্ছে, তাই বংশগতি। এরপর এরপর কি রয়েছে? বংশগতি বা হেরিডিটি কি বা কাকে বলে? দেখো, জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে, কি বললাম? জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকেই বংশগতি বলে। কি বললাম? জননের মাধ্যমে এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের অনুক্রমিক সঞ্চারণকেই বংশগতি বলে। মানে পিতার থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে যে সঞ্চারিত হয়, এই বিষয়টিকেই আমরা বংশগতি বলি। বা মাতা ও পিতার চারিত্রিক বৈশিষ্ট্য তার সন্তানদের মধ্যে যে সঞ্চারিত হয়, এটাই বংশগতি। মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। কি বললাম? মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়। এই অংশ থেকে আমাদের জানতে হবে মিউটেশন কাকে বলে আর প্রকরণ বা ভেদ বা ভ্যারিয়েশন কাকে বলে। দেখো, ক্রোমোজোমের ডিএনএতে বিন্যস্ত জিন আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আমরা সকলেই জানি আমাদের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই সমস্ত বৈশিষ্ট্যকে কে নিয়ন্ত্রণ করে? জিন। তা
তাই আমাদের জিন যেমন হবে আমাদের বৈশিষ্ট্য তেমন হবে। জিন একা স্বয়ং সম্পূর্ণ নয়, জিন একা স্বয়ং সম্পূর্ণ নয়, মানে কোনো কিছুর প্রভাব জিনের ওপর পড়ে। দেখো, অনেক ক্ষেত্রেই তার সঙ্গে পরিবেশের আন্তঃক্রিয়ার ফলে জীবদেহে কোনো বৈশিষ্ট্য প্রকাশিত হয়, কখনো কখনো পরিবেশগত প্রভাবে বা অন্য কারণে ক্রোমোজোমের গঠন বা সংখ্যা পরিবর্তন ঘটে। তাহলে কী বললাম, যে কখনো কখনো পরিবেশগত প্রভাবে বা অন্য কারণে ক্রোমোজোমের গঠন বা সংখ্যার পরিবর্তন ঘটে। এইখান থেকে সংখ্যার পরিবর্তন ঘটে। কখনো আবার ডিএনএর গঠন বদলে যায়, ফলে জিনের গঠনও পরিবর্তন হয়। ডিএনএর গঠন পরিবর্তন হলে জিনের গঠনেরও পরিবর্তন হয়। ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠন, কি বললাম, ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠন, এই স্থায়ী পরিবর্তনই হলো পরিব্যাপ্তি বা মিউটেশন। একেই বলা হয় মিউটেশন। ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনই হলো মিউটেশন। যদি 2 নম্বরে আসে তাহলে এখান থেকে এতটা লিখবে, আর যদি 1 নম্বরে আসে তাহলে এতটা লেখার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবে এইটুকুনি, ক্রোমোজোম বা জিনের সংখ্যা অথবা গঠনের স্থায়ী পরিবর্তনই হলো পরিব্যাপ্তি বা মিউটেশন। ক্লিয়ার? এরপর দেখো, এখানেও মিউটেশন কাকে বলে লেখা রয়েছে, তোমরা এটাও রেডি করতে পারো, যে কোনো প্রজাতিভুক্ত জীবের বংশানুক্রমিকভাবে জীবকোষের মধ্যে সঞ্চারণযোগ্য জিনের যে আকস্মিক পরিবর্তন ঘটে, এইটার উপর জোর দিতে হবে। যে আকস্মিক পরিবর্তন ঘটে তাকে মিউটেশন বলে। হঠাৎ করে জিনের কোনো পরিবর্তন ঘটলে তখন তাকে আমরা বলবো মিউটেশন। ক্লিয়ার? যে আকস্মিক পরিবর্তন ঘটে কার? জিনের আকস্মিক পরিবর্তনকেই মিউটেশন বলা হয়। এরপর প্রকরণ। দেখো, এই প্রকরণ বা ভেদ, এটা আমি আগে একবার তোমাদের বুঝিয়েছি। অভিব্যক্তি অভিযোজনে ভেদ বা প্রকরণ ডারউইনের প্রতিপাদ্য বিষয়ে ছিল, যে প্রকৃতির সঙ্গে সংগ্রামে তারাই জয়লাভ করবে যাদের মধ্যে কিছু আলাদা বৈশিষ্ট্য থাকবে। এই আলাদা বৈশিষ্ট্যটাই ভেদ বা প্রকরণ। দেখো, জীব প্রজাতির প্রতিটি সদস্যের আকার, আয়তন, গঠন ও স্বভাবে যেসব বংশগত সঞ্চারণযোগ্য পার্থক্যসূচক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তাদের প্রকরণ বা ভ্যারিয়েশন বলে। তাহলে একটা প্রজাতির প্রতিটি সদস্যের যে আকার, আয়তন, গঠন, স্বভাব, এর যে সঞ্চারণযোগ্য পার্থক্যসূচক বৈশিষ্ট্য থাকে, এই যে পার্থক্যটা থাকে, এই যে বৈশিষ্ট্যের বিভিন্নতা থাকে, তাকেই আমরা কি বলছি? প্রকরণ বা ভেদ। কি বললাম? বৈশিষ্ট্যের বিভিন্নতা। প্রত্যেকটি প্রজাতির মধ্যে প্রত্যেকটি প্রজাতির প্রত্যেকটি প্রাণীর মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে। এই পার্থক্যকেই আমরা বলছি প্রকরণ। এবার তোমরা এই অংশটাও করতে পারো। জিনের মাধ্যমে বা পরিবেশের প্রভাবজনিত কারণে একই প্রজাতিভুক্ত জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। যেটা বলছিলাম,
জিনের মাধ্যমে বা পরিবেশগত কারণে। একই প্রজাতিভুক্ত জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকে ভেদ বা প্রকরণ বলে। এখন মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণ কী কী রয়েছে? দুটি আমরা আলোচনা করব। এক, মুক্ত ও সংযুক্ত কানের লতি। অবশ্যই ছবি থাকবে, তোমরা দেখে নেবে। এছাড়া রোলার ও স্বাভাবিক জীব। এখন তোমরা নিজেরাও চেক করতে পারো এই দুটো বিষয়। তাই এই দুটো বিষয় বুঝতে অনেকটা সহজ লাগবে, কারণ তুমি এটা নিজের ওপর অ্যাপ্লাই করতে পারবে। দেখো, মানুষের কানের লতির নিম্ন প্রান্ত মুক্ত অথবা মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে। কারোর এই কানের লতিটা কি হয়, মুখমণ্ডলের সঙ্গে যুক্ত থাকে, আর কারোর আবার ফাঁকা থাকে, মানে যুক্ত থাকে না। সেটাকে আমরা কি বলি, মুক্ত। তাই মুক্ত কানের লতি আর সংযুক্ত কানের লতি, এটা হচ্ছে একই প্রজাতির মধ্যে বিভিন্নতা। দেখা গেছে যে এক জোড়া অটোজোমীয় প্রকট জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে। এই অংশটা একটু মনে রাখতে হবে। এক জোড়া অটোজোমীয় প্রকট জিন, এইটা মনে রাখো শুধু, প্রকট জিন। এক জোড়া মানে দুটি প্রকট জিন মুক্ত কানের লতি সৃষ্টি করে। পক্ষান্তরে এক জোড়া মিউটেশন যুক্ত প্রচ্ছন্ন জিন, এখানে প্রকট আর এখানে প্রচ্ছন্ন। দেখো, যেটা প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রকট, আর যেটা প্রকাশ পাবে না প্রথম আপত্ত জনুতে, যেটা পরবর্তীকালে প্রকাশ পাবে সেটা হচ্ছে প্রচ্ছন্ন। যেটা প্রকাশ পাচ্ছে না সেটা প্রচ্ছন্ন, আর যেটা প্রকাশ পাচ্ছে সেটা প্রকট। ক্লিয়ার? তাহলে মুক্ত কানের লতির জন্য এক জোড়া অটোজোমীয় প্রকট জিন লাগে, আর সংযুক্ত হলে এক জোড়া মিউটেশন যুক্ত প্রচ্ছন্ন জিন সংযুক্ত কানের লতি সৃষ্টি করে। অর্থাৎ প্রকরণের ফলেই মানুষের কানের লতিতে এই বাহ্যিক বৈচিত্র্য দেখা যায়, প্রকরণের কারণেই দেখা যায়। এরপর রোলার ও স্বাভাবিক জীব। স্বাভাবিক জীব আর রোলার জীবের মধ্যে পার্থক্য কী, আর নিজে কি করে দেখব? দেখো, মানব পপুলেশনে প্রায় 65 to 81% ব্যক্তি জীব পার্শ্বীয়ভাবে গোটাতে বা রোল করতে পারে। তোমরাও নিজের জিভকে একটুখানি মিডিলের দিকে ঢুকিয়ে দুটো ধার রোল করার চেষ্টা করো, দেখো হচ্ছে কি না। যদি হয় তাহলে জানবে তোমার জিভ রোলার, আর যদি না হয় তাহলে কি জানবে, স্বাভাবিক। বাকি ব্যক্তিরা জিভ গোটাতে অক্ষম, তারা জিভ গোটাতে পারে না। জিভ গোটানোটি একটি অটোজোমীয় প্রকট বৈশিষ্ট্য। যারা জিভ গোটাতে পারে তাদের প্রকট। ক্লিয়ার? যা দুটি প্রকট জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি? দুটি প্রকট জিন। অন্যদিকে জিভ গোটাতে অক্ষম হওয়াটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের, যা নিয়ন্ত্রণ করে একজোড়া মিউটেশনযুক্ত প্রচ্ছন্ন জিন। তাহলে গোটাতে পারলে দুটি প্রকট জিন, আর গোটাতে না পারলে দুটি প্রচ্ছন্ন জিন। ঠিক সেমভাবে কানের লতি মুক্ত হলে প্রকট আর যুক্ত হলে প্রচ্ছন্ন, দুটি জিন, এটা যেন মাথায় থাকে। দেখো, এই অংশটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ শব্দের ব্যাখ্যা। এখানে থাকা প্রত্যেকটি পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট। যদি আমরা একটাও স্কিপ করে যাই তাহলে এই পুরো অধ্যায়টা আমাদের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবে। তাই প্রত্যেকটি পয়েন্ট যেন আমরা বুঝি, এবং না বুঝতে পারলে স্যারকে আরও একবার বোঝাতে বলবো।
কমেন্ট করব, হোয়াটসঅ্যাপ নাম্বারে স্যারের থেকে জানার চেষ্টা করব। কিন্তু এই অধ্যায়টা বোঝার জন্য এখানে থাকা প্রত্যেকটি পয়েন্ট আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? প্রথমে কি রয়েছে? বৈশিষ্ট্য বা প্রলক্ষণ। এখন বৈশিষ্ট্য কি স্যার? আমরা জানি যে কোনো জীবের চরিত্রের অন্তর্গত, তার চরিত্রের অন্তর্গত দুটি বিপরীত গুণকে বলে বৈশিষ্ট্য বা প্রকরণ। স্যার এখন দুটি বিপরীত গুণ বলতে কি বোঝাচ্ছে? দেখো, মটর গাছের উচ্চতা, এই উচ্চতাটা একটি চরিত্র। এখন এই চরিত্রের মধ্যে দুটি বিপরীত গুণ রয়েছে। কি? একটা লম্বা, একটা বেঁটে। দুটি বৈশিষ্ট্য দেখো বা প্রকরণ হলো, একটা হলো লম্বা আর একটা বেঁটে। তাহলে কি বললাম? কোনো জীবের চরিত্রের অন্তর্গত দুটি বিপরীত গুণকে বলে বৈশিষ্ট্য বা প্রকরণ। যেমন একটি চরিত্র কি? উচ্চতা, এর অন্তর্গত দুইটি বিপরীত বৈশিষ্ট্য কি কি? একটা হচ্ছে লম্বা, একটা বেঁটে। এই দুটোই কি? গুণ, যেটা একটা অপরের বিপরীত, লম্বা বেঁটে। তখন এটা আমরা বলবো জীবটির বৈশিষ্ট্য বা প্রলক্ষণ, যেটা আমরা বাইরে থেকে দেখেই বুঝতে পারি। এবার এই চরিত্রটি একটি জিন নিয়ন্ত্রণ করে। এই যে চরিত্রটা লম্বা হবে না বেঁটে হবে, এটা একটা জিন নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার করতে পারলাম? এবার ওই জিনের দুটি পৃথক অ্যালিল হলো, কি থাকে? দুটি পৃথক অ্যালিল। ক্লিয়ার? একটা বড় হাতের টি, যেটা লম্বা টল, আর একটা ছোট হাতের টি, এটা হচ্ছে শর্ট মানে বেঁটে। তাহলে আমরা এই বড় হাতের টিটাকে কি ধরি? প্রকট। আর এই ছোট হাতের টিটাকে কি ধরি? প্রচ্ছন্ন, যেটা প্রথম আপত্যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে আর এটা প্রকট অবস্থায় থাকে, এবং দ্বিতীয় আপত্যে এটা লক্ষ্য করা যায়। এখন এই বিষয়টা নয়, এখন যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা দেখো, যে এই লম্বা ও বেঁটে এটা কি? একটি জীবের চরিত্রের অন্তর্গত দুটি বিপরীত গুণ, তাকেই আমরা বলছি বৈশিষ্ট্য বা প্রকরণ। এখন বেঁটের জন্য দায়ী, লম্বার জন্য দায়ী হচ্ছে বড় হাতের টি, আর বেঁটের জন্য দায়ী কি? ছোট হাতের টি। অর্থাৎ প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একটি করে অ্যালিল। তাহলে এই বড় হাতের টি আর এই ছোট হাতের টিটাকে আমরা কি বলছি? অ্যালিল। কি বললাম? একদম। ওই জিনের দুটি পৃথক অ্যালিল হলো লম্বার জন্য দায়ী বড় হাতের টি, আর বেঁটের জন্য দায়ী ছোট হাতের টি। অর্থাৎ প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে একটি করে অ্যালিল। এই টি, ক্যাপিটাল আর স্মল, এগুলো কি? এক একটি অ্যালিল। ক্লিয়ার? আর যেটা বাইরে থেকে দেখা যাবে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা গুণ। বাইরে থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বৈশিষ্ট্য বা গুণ, আর ভিতর থেকে যদি আমরা দেখি জিনের ভেতরে, তাহলে সেটা হচ্ছে অ্যালিল। এই অ্যালিলের কারণে এটা লম্বা, বা এই অ্যালিলের কারণে এটা বেঁটে। ক্লিয়ার হলো? এরপর ঠিক অ্যালিল কি? দেখো একটু আগেই বললাম, এটা কি? জিনের মধ্যে হবে। একই জিনের বিভিন্ন রূপগুলি হলো অ্যালিল। স্যার বুঝে গেছি, একই জিনের বিভিন্ন রূপ মানে লম্বা আর বেঁটে,
একই জিনের বিভিন্ন রূপ, এটাকে আমরা কি বলবো? অ্যালিল। একটি জিনের সব অ্যালিলগুলি ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে। তাহলে জিনগুলো যে নির্দিষ্ট স্থানে অবস্থান করে তাকে কি বলবো? লোকাস। তাহলে লোকাস কি? ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে, মানে যেখানে জিন অবস্থান করে সেই স্থানটাকে আমরা বলবো লোকাস। লোকাসে করো ফোকাস, এখানেই থাকে জিন। কি? লোকাসে করো ফোকাস, কারণ এখানেই থাকে জিন। দেখো, তাহলে একটি নির্দিষ্ট স্থানে এই জিনগুলো থাকে, তাকে আমরা কি বলবো? লোকাস। জীবের, দেখো এই অংশটা জাস্ট একটু ভালো করে বুঝে নাও, যে সব অটোজোমেরই সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম থাকে বলে প্রতিটি জিনের জন্য 2টি অ্যালিল থাকে। তাহলে প্রত্যেকটি দেহ ক্রোমোজোমেরই কি থাকে? হোমোলোগাস ক্রোমোজোম। তাই জন্য প্রতিটি জিনের জন্য 2টি করে অ্যালিল থাকে। প্রত্যেকটি জিনের জন্য 2টি অ্যালিল থাকে। প্রত্যেকটি জিনের জন্য কয়টি করে অ্যালিল থাকে? 2টি করে। অ্যালিল কি? এই যে বড় হাতের টি, ছোট হাতের টি, বড় হাতের আর, ছোট হাতের আর, এই সব কি? অ্যালিল। ক্লিয়ার? এবার উদাহরণ, মটর গাছের বীজের আকৃতি। চরিত্র নিয়ন্ত্রণকারী 2টি বিপরীত অ্যালিল হলো। এই আকৃতিটা কি? একটি চরিত্র। এই চরিত্রটাকে নিয়ন্ত্রণকারী 2টি বিপরীত অ্যালিল হলো, একটা বড় হাতের আর আর একটা ছোট হাতের আর। বড় হাতের আর অ্যালিল কি করে? গোলাকার বৈশিষ্ট্য। আর ছোট হাতেরটি কুঞ্চিত বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে মটর গাছের বীজ যদি গোলাকার হয় তাহলে কোন অ্যালিল? বড় হাতের আর। আর ছোট হলে একদম, মানে ছোট হাতের আর হলে এটা হবে কুঞ্চিত, গোলাকার হবে না। এরপর লোকাস কি? তাহলে জিন যেখানে থাকে সেটাকেই আমরা কি বলবো? লোকাস। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন বা তার অ্যালিলগুলি অবস্থান করে তাকেই লোকাস বলে। তাহলে লোকাস কাকে বলে? রেডি। ক্রোমোজোমের যে নির্দিষ্ট স্থানে জিন থাকে বা অবস্থান করে তাকেই লোকাস বলে। এখন বংশগতির একক ফ্যাক্টর বা জিন। দেখো, মেন্ডেলের সময়ে জিন সম্বন্ধে কোনো ধারণা ছিল না। তিনি বংশগতির একক বা উপাদানকে ফ্যাক্টর বলে উল্লেখ করেন। তাহলে মেন্ডেল জিন বলেননি, তিনি এই বিষয়টিকে কি বলেছিল? ফ্যাক্টর। এই ফ্যাক্টরকেই বর্তমানে জিন বলে। তাহলে বর্তমানে জিন কাকে বলে? ফ্যাক্টরকে। যা ক্রোমোজোমের নির্দিষ্ট স্থানে অবস্থিত। তাহলে এই জিন কোথায় থাকে? ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে। অর্থাৎ একটি চরিত্রকে বংশগতির একক বা জিন নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে একটি চরিত্রকে বংশগতির একক বা জিন নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে একটি চরিত্রকে কে নিয়ন্ত্রণ করে? একটি জিন নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? এরপর এক সংকর জনন আর দ্বিসংকর জনন। ক্লিয়ার? ভালো করে বিষয়টা বুঝতে হবে। দেখো, এর পরের অংশটা পড়ার জন্য বা বোঝার জন্য আমাদের এই অংশটা একটু দেখতে হবে। কি দেখতে হবে স্যার? দেখো, এখানে কি রয়েছে? চরিত্র। কি রয়েছে? চরিত্র। ক্লিয়ার? এখানে কি রয়েছে? প্রকট, আর এখানে কি রয়েছে? প্রচ্ছন্ন। এগুলো কি স্যার? এগুলো হচ্ছে বিপরীত গুণ, অর্থাৎ বৈশিষ্ট্য। একটি চরিত্রের অন্তর্গত 2টি বিপরীত বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার যখন এই একটা চরিত্র নেওয়া হবে এবং তার সাপেক্ষে
দুটি বৈশিষ্ট্য নেওয়া হবে এবং এদের মধ্যে যখন ক্রস হবে তখন এটাকে আমরা কি বলবো, এক সংকর জনন। এবার যখন এই সাতটির মধ্যে যে কোনো দুটি চরিত্র নেওয়া হবে এবং চারটি বৈশিষ্ট্য নেওয়া হবে, তাদের মধ্যে যখন ক্রস হবে তখন আমরা সেটাকে কি বলবো, দ্বিসংকর জনন। এখন কি কি রয়েছে স্যার? এখানে দেখো দৈর্ঘ্য, লম্বা, বেঁটে। তারপর কি রয়েছে, কাণ্ডের ফুল ও ফলের অবস্থান। এখানে তোমরা এগুলো একটু দেখে নাও। আর কি রয়েছে, ফলের আকৃতি, এছাড়া ফলের রং, তারপর ফুলের রং, তারপর বীজের আকৃতি যেমন গোল আর কুঞ্চিত। এগুলো কি একটি চরিত্রের অন্তর্গত দুইটি বিপরীত একদম গুণ বা বৈশিষ্ট্য। একটি চরিত্রের অন্তর্গত দুইটি বিপরীত গুণ বা বৈশিষ্ট্য। ক্লিয়ার? এবার ধরে নাও এইটা একটা, এদের দুজনার মধ্যে ক্রস হলো, মানে একটি চরিত্র তার দুটি বিপরীত গুণের মধ্যে ক্রস করানো হলো, তখন এটাকে আমরা কি বলবো, এক সংকর জনন। এখন যদি এই চরিত্রটাকে নিলাম, ধরো এই চরিত্রটাকে নিলাম, তার সঙ্গে আমি কি পেলাম, এই দুটো গুণ। ক্লিয়ার? আবার এই চরিত্রটাকে নিলাম, এর সঙ্গে পেলাম এই দুটো গুণ বা বৈশিষ্ট্য। তাহলে এখন কি হলো, দুটি চরিত্র হলো আর চারটি বৈশিষ্ট্য বা গুণ হলো। তখন এটাকে আমরা কি বলবো, দ্বিসংকর জনন। আশা করছি এক সংকর জনন কি আর দ্বিসংকর জনন কি বোঝাতে পেরেছি। এবার জাস্ট বিষয়টা একটু পড়ে নেব। দেখো কি রয়েছে, যেটা বললাম যে এক সংকর জনন, ইংরেজি ক্রস শব্দটির অর্থ হলো যৌন জনন। ক্রস শব্দটির অর্থ যৌন জনন। এখন যৌন জনন কি আমরা জানি, একটি পুরুষ জননকোষ ও স্ত্রী জননকোষের মিলন বা নিষেকই হলো ক্রস। কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত, একটু আগে কি বললাম, কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের লম্বা আর বেঁটে, একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক দেখাবার জন্য ওই প্রজাতির পুরুষ ও স্ত্রী জীবের মধ্যে যৌন জনন ঘটানোকে বলে এক সংকর জনন। তাহলে কি বললাম, কোনো প্রজাতির একটি চরিত্রের অন্তর্গত একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের বংশানুক্রমিক দেখবার জন্য এই প্রজাতির পুরুষ ও স্ত্রী জীবের মধ্যে যৌন জনন ঘটানোকে এক সংকর জনন বলে। স্যার একদম ক্লিয়ার। উদাহরণ কি রয়েছে দেখো, গাছের ফুলের বর্ণ, এটা একটা চরিত্র, এর অন্তর্গত দুইটি বৈশিষ্ট্য, একটা হলো বেগুনি বর্ণ, আরেকটি হলো সাদা বর্ণ। ক্লিয়ার? এই দুইয়ের মধ্যে ক্রস করা তাকেই আমরা বলবো এক সংকর জনন। যেমন বড় হাতের ভি এবং ভি, যেটা বেগুনি, আর ছোট হাতের ভি এবং ভি, এটা হলো সাদা। এই দুইয়ের ক্রস করানো হলো এক সংকর জনন, অর্থাৎ যৌন জননের মাধ্যমে তাদের আপত্যগুলোতে কি কি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা আমরা দেখলেই বুঝতে পারবো। এটা দেখার জন্য যে পরীক্ষা তাকেই আমরা বলছি এক সংকর জনন। কি মনে রাখতে হবে স্যার তাহলে,
এক সংকর জননের জন্য একটি চরিত্র আর দুটি বিপরীত বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়ে গেল। এরপর সংকর জননটাও আপনি ক্লিয়ার করে দিয়েছেন, জাস্ট একটুখানি বলে দিন। দেখো কি রয়েছে, কোনো প্রজাতির এখানে কি থাকবে, দুটি চরিত্রের অন্তর্গত, বিপরীত দুই জোড়া বৈশিষ্ট্য। দুই জোড়া মানে কি স্যার? এক জোড়া মানে দেখো, একটা যদি চরিত্র হয় তাহলে তার দুটি কি হবে, বৈশিষ্ট্য হবে। ক্লিয়ার হলো? এখন যদি দুইটি চরিত্র হয় তাহলে তার টোটাল দুই জোড়া, এখানে এক জোড়া আর এখানেও এক জোড়া, এই এক জোড়া কত হলো, টোটাল দুই জোড়া বৈশিষ্ট্য হবে। তাহলে দুটি চরিত্র হলে চারটি বৈশিষ্ট্য হবে। এটাকেই বলা হচ্ছে দুটি চরিত্রের অন্তর্গত বিপরীত দুই জোড়া বৈশিষ্ট্য। ক্লিয়ার? মাথায় রাখতে হবে এখানে চরিত্র আর এখানে বৈশিষ্ট্য দুটো আলাদা বিষয়। এরপর এদের কি করব আমরা, বংশানুক্রমিক প্রকাশ দেখবার জন্য ওই প্রজাতির পুরুষ ও স্ত্রী। দেখো আগেরটার সঙ্গে এখানে কিন্তু মিল রয়েছে, শুধু এই অংশ থেকে আলাদা। এখানে আমরা একটার জায়গায় দুটো লিখব আর এখানে একটি মানে দুটোর জায়গায় দুই জোড়া লিখব। ওখানে ছিল দুটি বৈশিষ্ট্যের আর এখানে দুই জোড়া মানে চারটি বৈশিষ্ট্যের। ক্লিয়ার? প্রজাতির পুরুষ ও স্ত্রী জীবের মধ্যে যে যৌন জনন ঘটানো হয় তাকেই দ্বিসংকর জনন বলে। ব্যাস, তাহলে আগেরটায় কি ছিল স্যার, বড় হাতের ভি বড় হাতের ভি ক্রস ছোট হাতের ভি ছোট হাতের ভি। এখন তাহলে এখানে আরও দুটো স্যার অ্যাড হবে, এখানে বড় হাতের আর বড় হাতের আর। তাহলে এই দুটো কি আর এই দুটো কি, এখানে কটা হবে, টোটাল চারটি। আবার এখানে কি হবে, ছোট হাতের টোটাল। বোঝাতে পারলাম যে এই দুটো বেগুনি রং, এই দুটো সাদা রং, এইটা গোলাকার, এইটা কুঞ্চিত। ক্লিয়ার? রাউন্ড বীচের আকৃতি একটা চরিত্র আর রং, ফুলের রং একটি চরিত্র। তাহলে এখানে দুটি চরিত্র হয়ে গেল আর তাদের চারটি একদম বিপরীত বৈশিষ্ট্য হয়ে গেল। এটা হয়ে গেল বেগুনি, এটা হয়ে গেল সাদা, এটা হয়ে গেল গোল আর এটা হয়ে গেল কুঞ্চিত। ক্লিয়ার? এখানে রয়েছে দেখো মটর গাছের বীজের আকার আর বর্ণ, চরিত্র দুটির সাপেক্ষে বিশুদ্ধ হলদে গোল বীজযুক্ত উদ্ভিদ। ক্লিয়ার? হলদে ওয়াই ইয়েলো আর রাউন্ড হচ্ছে ডবল আর, যেখানে বড় হাতের আর দিয়ে প্রকাশ করা হচ্ছে। আর এখানে কি নেওয়া হয়েছে, বিশুদ্ধ সবুজ কুঞ্চিত, মানে দুটি দেখো। ক্লিয়ার? এখানে দুটি বিপরীত একদম, এটা একটি চরিত্রের বৈশিষ্ট্য, এটা একটি চরিত্রের বৈশিষ্ট্য। এখানে এইটা একটা চরিত্রের বৈশিষ্ট্য আর এইটা একটি চরিত্রের বৈশিষ্ট্য। এই হলদের সঙ্গে সবুজ আর এই কুঞ্চিতর সঙ্গে গোল, এটা হচ্ছে দুটি বিপরীত বৈশিষ্ট্য। বীজযুক্ত উদ্ভিদের ছোট হাতের ওয়াই আর ছোট হাতের আর, এর মধ্যে যৌন জনন ঘটানো হলে তাকে আমরা কি বলবো, দ্বিসংকর জনন। তাহলে যেখানে এরকম চারটি থাকবে সেখানে হচ্ছে একদম দ্বিসংকর জনন, অর্থাৎ দুটি চরিত্র চারটি বৈশিষ্ট্য, আর একটি চরিত্র দুটি বৈশিষ্ট্য হলে এক সংকর জনন। এরপর দেখো কি রয়েছে, এটা খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেব। কি রয়েছে, সমসংকর। কি? সম
আর এটাকে ইংরাজিতে কি বলা হয়? হোমোজাইগাস। হোমো মানে কি? সমান। ক্লিয়ার? হোমোজাইগাস। আর কি রয়েছে স্যার? একটা হলো সম, আরেকটি হলো বিষম, মানে হেটেরোজাইগাস। একটা হোমো আরেকটি হেটেরো। ক্লিয়ার স্যার? এখন একটু বিষয়টা বোঝান। দেখো, এই যে এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমে একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি, কি বললাম? একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি একই রকম হলে ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে সেই জীবকে সমসংকর জীব বা হোমোজাইগাস জীব বলে। তাহলে এখানে যেটা একই হবে সেটা বিষমতে আলাদা হবে, তাহলেই তাকে আমরা কি বলবো? বিষম সংকর জীব। অর্থাৎ একটা বুঝলে অপরটা আমরা অটোমেটিক করতে পারবো। এখন স্যার কোন অংশটার উপর ফোকাস করব? দেখো, একটি নির্দিষ্ট চরিত্রের কয়টি অ্যালিল থাকে? দুইটি। অ্যালিল দুটি একই রকম হলে, এখন ভালো করে বুঝবে, লম্বার জন্য দায়ী হচ্ছে বড় হাতের টি, আর বেটের জন্য দায়ী কি? ছোট হাতের টি। এখন ক্লিয়ার স্যার? ভালো করে এখানে আমি অনেক কিছু একসঙ্গে বোঝাবো, ভালো করে একটু বুঝবে মন দিয়ে। তাহলে একটি নির্দিষ্ট চরিত্রটি কি? একটি গাছের উচ্চতা, এটা হচ্ছে চরিত্র। এই চরিত্রের অন্তর্গত কয়টি অ্যালিল বা দুটি গুণ রয়েছে? একটা লম্বা, একটা বেটে। ক্লিয়ার? এই লম্বার জন্য কি? ক্যাপিটাল টি, আর বেটের জন্য স্মল টি। স্যার ক্লিয়ার? এগুলোকে আমরা কি বলবো? অ্যালিল বলবো। এখন এই অ্যালিল দুটি যদি সেম হয়, অর্থাৎ বড় হাতের টি আবার বড় হাতের টি, এটা যদি সেম হয়, সেম, বারবার বলছি দুটোকে সমান হতে হবে, এটাও বড় হাতের এটাও বড় হাতের, তখন এটাকে আমরা বলবো সমসংকর, মানে সমান সংকর, মানে সমসংকর। এই দুটি অ্যালিল যখন সেম হবে তখন তাকে আমরা বলবো সমসংকর। তাহলে এখানেও যদি ছোট হাতের টি ছোট হাতের টি হয়, তাহলে এটাকেও আমরা কি বলবো? সমসংকর। স্যার একদম ক্লিয়ার? এখন যদি আলাদা হয়ে যায় বড় হাতের টি আর ছোট হাতের টি, তাহলে এটাকে আমরা কি সমসংকর বলতে পারবো? না স্যার, বলতে পারবো না। এটা সমসংকর নয়, এটা হয়ে গেল তখন বিষম সংকর। স্যার বিষয়টা একদম ক্লিয়ার? এবার তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে যদি বড় হাতের টি বড় হাতের টি, এটা হয়ে গেল একদম সমসংকর। ছোট হাতের টি ছোট হাতের টি, এটাও হয়ে গেল সমসংকর। কিন্তু যদি একটা টি বড় হয় একটা টি ছোট হয়, যখন দুটো আলাদা অ্যালিল হবে, একই চরিত্রের দুটি অ্যালিল যখন আলাদা হবে, তখন তাকে আমরা বলবো বিষম সংকর। ক্লিয়ার? বিষম সংকর জীব। ক্লিয়ার? দেখো, তোমরা এই অংশটা দেখে নাও, আমি বুঝিয়ে দিয়েছি। এক জোড়া সমসংস্থ ক্রোমোজোমে অবস্থিত একটি নির্দিষ্ট চরিত্রের অ্যালিল দুটি ভিন্ন প্রকৃতির হলে ওই নির্দিষ্ট চরিত্রের সাপেক্ষে সেই জীবকে বিষম সংকর জীব বলে। যদি দুটি অ্যালিল আলাদা হয় তখনই কি হবে? একদম বিষম সংকর। যেমন বড় হাতের টি আর ছোট হাতের টি। স্যার একদম জল এই বিষয়টাও। এরপর নেক্সট করান। দেখো, একটু আগেই আমরা কি পড়লাম? এক সংকরায়ন আর দ্বিসংকরায়ন। অর্থাৎ এক সংকরায়ন আর কি পড়েছি? দ্বিসংকরায়ন। কি পড়লাম? যে একটি চরিত্রের সাপেক্ষে জীবের সংকরায়নকে এক সংকরায়ন বলে, আর দুটি চরিত্রের সাপেক্ষে জীবের সংকরায়নকে
দ্বিসংকরায়ন বলে। এখন এই সংকরায়নটা কি? সংকরায়ন মানে কি? ক্রস করানো, অর্থাৎ কোনো চরিত্রের সাপেক্ষে, কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, বিপরীত বৈশিষ্ট্য, কোনো চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্য। দেখো বিপরীত মানে কি? ধরো এটা লম্বা আর এটা বেঁটে, তাহলে এই দুটো কি হয়ে গেল? বিপরীত। এদের মধ্যে যৌন জনন ঘটালে তখন তাকে আমরা বলবো সংকরায়ন। কি বললাম? কোনো চরিত্রের সাপেক্ষে, কোনো চরিত্র মানে কি? একটি গাছের উচ্চতা একটি চরিত্রের সাপেক্ষে বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, বিপরীত বৈশিষ্ট্যযুক্ত, অর্থাৎ এটি লম্বা আর এটি বেঁটে, দুটি বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের মধ্যে, এটা একটা জীব, এটা একটি জীব, দুটি আলাদা, একটা লম্বা একটি বেঁটে, এই দুটি জীবের মধ্যে যদি যৌন জনন বা প্রজননকে সংকরায়ন বলে। এদের দুজনার ক্রসকে বা জননকে বা প্রজননকে আমরা সংকরায়ন বলবো। এবার যখন একটি চরিত্র হবে তখন এক সংকরায়ন, আর যখন দুইটি চরিত্র হবে তখন দ্বিসংকরায়ন। অর্থাৎ বিশেষ কোনো বিষয় নেই সংকরায়ন মানে কি। সংকরায়ন মানেই কি? চরিত্র থাকবে একটি বা দুটি, কিন্তু বিপরীত বৈশিষ্ট্য থাকবে দুটি বা চারটি, তাদের মধ্যে প্রজনন ঘটানোকে বা ক্রস করানোকে আমরা কি বলবো? সংকরায়ন। সেটা এক সংকরায়ন, দ্বিসংকরায়ন অলরেডি আমরা পড়ে নিয়েছি, তাই এই বিষয়টা কোনো অসুবিধা নেই। দেখো এখানেই করেছি দ্বিসংকরায়ন আর সমসংকরায়ন। তার আগে আমরা করলাম কি? দেখো এর আগেই আমরা করেছি এখানে দ্বিসংকর জনন মানে দ্বিসংকরায়ন, আর এখানে কি করেছিলাম? এক সংকর জনন মানে কি? এক সংকরায়ন। এদের মধ্যে ক্রস করানোকে বা প্রজনন ঘটানোকেই বলা হয় সংকরায়ন। দেখো এখানে দুটি বিষয় রয়েছে খুব ইম্পর্টেন্ট, মানে আমরা অলরেডি জানি, জাস্ট একবার বিষয়টাকে বুঝবো, গুলিয়ে যেন না যায়। দেখো কি রয়েছে? বিশুদ্ধ বা খাঁটি জীব। দেখো খাঁটি মানে কি? তার মধ্যে কোনো ভেজাল নেই। খাঁটি মানে পিওর, মানে তার মধ্যে কোনো ভেজাল থাকবে না। আর যেটা খাঁটি নয়, যেটা বিশুদ্ধ নয়, সেটা হচ্ছে কি? সংকর জীব। মানে এর মধ্যে দুটো জিনিস সেম থাকবে না, মানে দুটি একটা অন্যটির ঠিক আলাদা হবে, অর্থাৎ দুটো আলাদা হলে তখন সংকর, আর দুটো একই হলে বিশুদ্ধ। স্যার একটু আগেই তো বিষয়টা পড়লাম, মানে আপনি যখন এই অংশটা পড়িয়েছিলেন, এই যে সমসংকর জীব, এই সমসংকর জীব মানে দুটি সমান হবে, বড় হাতের টি আর বড় হাতের টি। হ্যাঁ একদম, এটাতেই দেখো কি রয়েছে? দুটো সেম। ক্লিয়ার? তাই এটা কি? সমসংকর। এবং এটাকেই আমরা কি বলবো? বিশুদ্ধ লম্বা। কি বলবো এটাকে? বিশুদ্ধ লম্বা। ক্লিয়ার করতে পারলাম। আবার যদি এটা হয় তাহলে এটাকে কি বলবো আমরা? বিশুদ্ধ বেঁটে। যখন এই দুটি অ্যালিল সমান হবে তখন তাকে আমরা বলবো বিশুদ্ধ। ক্লিয়ার? একদম। আবার এই দুটো অ্যালিল যদি সমান হয় তাকে আমরা বলি সমসংকর। আর বিশুদ্ধ বুঝে গেলাম, তাহলে যেটা বিশুদ্ধ নয় সেটা কি হবে? সংকর। মানে সেখানে কিছু মিল থাকবে, মানে এই দুটো আলাদা হবে। অর্থাৎ যদি টি আর টি এই দুটি অ্যালিল আলাদা হয়ে যায় তখন এটা আমরা কি পড়েছিলাম? বিষম সংকর। সেটাকেই এখানে আমরা কি বলবো? এই জীবটাকে একদম সংকর জীব। কি বলবো এটাকে? সংকর জীব।
মিল রয়েছে তো? সমসংকর অর্থাৎ বিশুদ্ধ জীব, আর বিষমসংকর মানে সংকর জীব। ক্লিয়ার? দেখো একটুখানি ভেতর থেকে পড়ে নিই, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। কোনো জীব যদি বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্য হুবহু একই রকম বজায় রাখে, তখন সেই বৈশিষ্ট্যের জন্য জীবটিকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলবো। খাঁটি মানে এর মধ্যে কোনো ভেজাল নেই, দুটোই টি। দেখো, কোনো জীব যদি বংশানুক্রমে কোনো বৈশিষ্ট্যকে হুবাহু একই রকম বজায় রাখে, কোনো বৈশিষ্ট্যকে হুবাহু একই রকম বজায় রাখে, তখন সেই বৈশিষ্ট্যের জন্য জীবটিকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলা হয়। এখন উদাহরণ, মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষায় জনিত্রী জনুর লম্বা ক্যাপিটাল টি আর বেটে স্মল টি মটর গাছ হলো কি বিশুদ্ধ উদ্ভিদ। ক্লিয়ার? ব্যাস, যদি দুটি সেম হয় তখনই কি হবে? বিশুদ্ধ বা খাঁটি জীব। এই অংশটা তোমরা দেখে নেবে। আর সংকর কি হবে? দুটো ভিন্ন হবে বা দুটো আলাদা হবে। দেখো, দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জীবের যৌন জনন ঘটালে বা পরনিষেকের ফলে উৎপন্ন জীবটিকে সংকর জীব বলা হবে। দেখো, বিশুদ্ধ বেগুনি ফুলযুক্ত ক্যাপিটাল ভিভি আর বিশুদ্ধ সাদা ফুলযুক্ত স্মল ভিভি, এই দুইয়ের মধ্যে যদি ক্রস করানো হয় তখন দেখা যাবে যে সংকরায়নের ফলে সৃষ্ট বেগুনি ফুলযুক্ত মটর গাছ। কেন স্যার বেগুনি হলো? তার কারণ কি, ক্যাপিটাল ভিভি এটা হচ্ছে প্রকট আর স্মল ভিভি সাদা হচ্ছে প্রচ্ছন্ন, তাই এখানে বেগুনি ফুলযুক্ত মটর গাছ হবে। কিন্তু এদের অ্যালিল দুটি দেখো কি হয়েছে, একটা বড় হাতের একটা ছোট হাতের। এটাকে আমরা কি বলবো? একদম সংকর জীব। আর দুটি যদি সেম হতো তখন এটাকে বলতাম বিশুদ্ধ। ক্লিয়ার? তাহলে একটি বেগুনি আর একটি সাদা দুটোই বিশুদ্ধ, তাদের মধ্যে যদি ক্রস করানো হয় তাহলে দেখা যাবে সংকর জীবের উৎপত্তি ঘটছে। তারা কালার বেগুনি হলেও তাদের মধ্যে সাদা অ্যালিল প্রচ্ছন্ন রূপে রয়েছে। ক্লিয়ার? তাহলে স্যার এখন আমরা মোটামুটি পুরো বিষয়টা বুঝে গেছি, আর কয়েকটা জিনিস আছে সেটা বুঝবো। কিন্তু স্যার আপনার এই ভিডিও শেষ হওয়ার পর আমি নিজে বই খুলে খাতায় এই পুরো বিষয়টিকে বোঝার চেষ্টা করব, তারপর নেক্সট সেশনের জন্য আমি অপেক্ষা করব। অবশ্যই আপনি ভালো করে যেমনভাবে বোঝাচ্ছেন এই অধ্যায়টা কমপ্লিট করে দেবেন। একটু তাড়াতাড়ি করবেন, তাহলেই হবে। এরপর দেখো প্রথমে কি রয়েছে? জনিত্রী জনু। অর্থাৎ আমরা একদম পরীক্ষার শুরুতে যে দুটি জীবকে নিয়ে পরীক্ষা শুরু করব, ধরো এটা আর এটা, অর্থাৎ ক্যাপিটাল ভিভি বেগুনি আর স্মল ভিভি, এই দুইয়ের মধ্যে মানে এই দুটি জীবের মধ্যে আমরা ক্রস বা সংকরায়ন ঘটানোর মধ্যে দিয়ে আমাদের পরীক্ষা শুরু করছি। তাহলে এই দুটিকে আমরা কি বলবো? জনিত্রী জনু। কি বলবো এটাকে? জনিত্রী জনু বা পেরেন্টাল। দেখো, পেরেন্টস মানে কি? পিতামাতা। ক্লিয়ার বিষয়টা? তাই এখানে কি বলা হচ্ছে? পেরেন্টাল। এখানে জনিত্রী জনু মানে যে দুটি জীবকে নিয়ে আমরা পরীক্ষা শুরু করব বা তাদের প্রজনন ঘটাবো, সেই দুটি জীবকে বলা হচ্ছে জনিত্রী। এখন এদের থেকে যে জীবের উৎপত্তি হবে, কি বললাম? যে জীবের উৎপত্তি হবে তাকে আমরা বলবো F1, মানে প্রথম আপত্য জনু।
এবার এই প্রথম আপত্য জনু, এই প্রথম আপত্য জনু এদের মধ্যে যদি আবার ক্রস করানো হয় তখন যেটা সৃষ্টি হবে, তখন সেটাকে আমরা বলবো F2 জনু, মানে একদম সেকেন্ড জেনারেশন। তাহলে প্রথমে ছিল কি জনিত্রী জনু, তাদের থেকে সৃষ্ট আপত্যকে আমরা বলবো প্রথম আপত্য জনু, এবং প্রথম আপত্য জনু থেকে সৃষ্ট জীবকে আমরা বলবো সেকেন্ড বা দ্বিতীয় আপত্য জনু। স্যার একদম ক্লিয়ার। এরপর তোমরা এই অংশটা একটু ভালো করে দেখে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট ধরে ধরে রিডিং করালাম না, বুঝিয়ে দিয়েছি বিষয়টা। তোমরা যথেষ্ট স্মার্ট, তোমরা যথেষ্ট পড়াশোনায় ভালো, তোমরা আমার চ্যানেল দেখছো এবং প্রতিদিন রিকোয়েস্ট করছো, তাই তোমরা এটুকু বুঝে নিতে পারবে। এরপর আসবো আমরা প্রকট আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো এরপর কি রয়েছে, প্রকট বৈশিষ্ট্য আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্যার কি, ভালো করে বিষয়টা বুঝবে। ধরে নাও প্রথম যে দুটি বৈশিষ্ট্য নিয়ে আমরা ক্রস শুরু করলাম, এখন এটা হচ্ছে কি জনিত্রী জনু, স্যার বুঝে গেছি। এদের থেকে সৃষ্ট F1 প্রথম আপত্য জনু, এখানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ করবে, সেটা হচ্ছে স্যার একদম, অর্থাৎ প্রকট। কিন্তু ধরে নাও এখানে বড় হাতের ভি আর ছোট হাতের ভি রয়েছে। ক্লিয়ার? কারণ এখানে বড় হাতের ভি আর এখানে ছোট হাতের ভি ছিল, এখানে বড় হাতের ভি, এখানে ছোট হাতের ভি। এখন ভালো করে বিষয়টা বুঝবে, এই দুটোর মধ্যে এই যে সাদা, এই সাদাটা প্রকট হবে না, অর্থাৎ বেগুনিটা প্রকট হবে। তাই জন্য এই আমরা কি বলি যে প্রথম আপত্য জনুতে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পায় তাকে আমরা বলছি প্রকট, আর যেটা প্রকাশ পায় না অর্থাৎ সেটি দ্বিতীয় আপত্য জনুতে এদের ক্রস করানোর ফলে যখন সৃষ্ট হবে তখন একটা বড় হাতের ভি, একটা বড় হাতের ভি, ক্লিয়ার হলো? আবার একটা বড় হাতের ভি, একটা ছোট হাতের ভি, আবার একটি বড় হাতের, একটি ছোট হাতের, আবার একটি ছোট হাতের, একটি ছোট হাতের। এই যে চারটি আপত্য সৃষ্টি হলো, এখানে আবার দেখো তুমি এই সাদা, অর্থাৎ এই সাদা যেটা প্রচ্ছন্ন অবস্থায় ছিল প্রথম আপত্যে, সেটা দ্বিতীয় আপত্যে প্রকাশিত হলো, তখন এটাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ প্রথম আপত্য জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে আমরা বলি প্রকট, আর যেটা প্রকাশিত হয় না সেটা দ্বিতীয় আপত্য জনুতে প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাকে আমরা বলি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। দেখো এই অংশটা ভালো করে পড়ো, এই অংশটা ভালো করে পড়ো, তাহলেই তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। একই চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত, অর্থাৎ বড় হাতের আর ছোট হাতের, যদি এদের মধ্যে ক্রস করানো হয়, বৈশিষ্ট্যর মধ্যে সংকরায়ন ঘটালে মানে ক্রস করলে, প্রথম আপত্য জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকট বলে। ক্লিয়ার হয়ে গেছে? আর একই চরিত্রের দুটি বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের ক্রসে, কি হবে এটা, ক্রসে
F1 জনুতে যে বৈশিষ্ট্যতে প্রকাশিত না হয়ে সুপ্ত থাকে, তাহলে F1-এ প্রথম আপত্ত জনুতে প্রকাশিত হলো না, সেটা কি অবস্থায় থাকলো? সুপ্ত অবস্থায় থাকলো। তাকে ও পরে F2 জনুতে পুনরায় প্রকাশিত হলে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। স্যার একদম ক্লিয়ার। স্যার আরেকবার একটু এই ছকটা করে দেখাবেন? দেখো, প্রথমত কি, একটি চরিত্রে দুটি বিশুদ্ধ, দুটি কিন্তু বিশুদ্ধ, একটা বড় হাতের একটা বড় হাতের, একটা ছোট হাতের একটা ছোট হাতের, তাহলে এই দুটোই কি বিশুদ্ধ, কোনো ভেজাল নেই। এদের ক্রস করানো হলে প্রথম আপত্যে কি সৃষ্টি হবে? একটা বড় হাতের একটা ছোট হাতের, এরকম দুটো। ক্লিয়ার হয়ে গেল। এটাতে এই প্রথম মানে F1-এ কখনোই কি হবে? এই সাদাটা প্রকাশিত হবে না। তাহলে কি প্রকাশিত হচ্ছে? যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হচ্ছে, অর্থাৎ বেগুনি, এই বৈশিষ্ট্যটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। F1-এ যে বৈশিষ্ট্য প্রকাশিত হয় তাকে আমরা বলি প্রকট। আর এই অংশটা ভালো করে দেখো, যেটা সাদা ছোট হাতের ভি, এটা সুপ্ত অবস্থায় রয়েছে, যে বৈশিষ্ট্যটা F1-এ সুপ্ত, কিন্তু F2-তে সেটা প্রকাশিত হতে পারে বা প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তখন তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। যেটা F1-এ প্রকাশিত না হয়ে সুপ্ত অবস্থায় রয়েছে কিন্তু F2-তে প্রকাশিত হতে পারে, তখন তাকে আমরা বলবো প্রচ্ছন্ন। যেমন ভি 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 ভি, আবার এখানে ছোট হাতের দুটো ভি, এইখানে এই বৈশিষ্ট্যটা আবার প্রকাশিত হতে পারে, মানে সাদা রং হতে পারে। ক্লিয়ার? তো এটাই ছিল প্রকট আর প্রচ্ছন্ন। এরপর দেখো কি রয়েছে, ফিনোটাইপ আর জিনোটাইপ। দেখো ভালো করে মনে রাখবে, সাপের ফোনা আমরা বাইরে থেকে দেখতে পাই, তাই এটা কি ফিনোটাইপ, মানে বাইরে থেকে আমরা দেখে যে বৈশিষ্ট্যটা পরিলক্ষিত করি বা পর্যবেক্ষণ করি বাইরে থেকে দেখে, যে গাছটি লম্বা না বেঁটে, হলুদ না সবুজ, সাদা না বেগুনি, গোল না কুঞ্চিত, এই যে বাইরে থেকে দেখছি, এটা হলো ফিনোটাইপ। ক্লিয়ার? কিন্তু ভিতর থেকে তাদের অ্যালিলকে যদি পর্যবেক্ষণ করি, তখন সেটাকে আমরা কি বলবো? জিনোটাইপ। যদি ভিতর থেকে দেখি, দেখো অনেক সময় কি হয়, যে বড় হাতের ভি বড় হাতের ভি, এটা দুটি অ্যালিল, এটা কি বিশুদ্ধ বেগুনি। ক্লিয়ার হলো? অর্থাৎ এইটি কি হবে? বেগুনি। ক্লিয়ার করলাম? এটা আমি বাইরে থেকে দেখে নিলাম, এটা বেগুনি, তার মানে কি এটা হলো ফিনোটাইপ। আর ভিতর থেকে যদি এই জিনটাকে দেখি বা অ্যালিলটাকে দেখি, তাহলে এটা হলো জিনোটাইপ। এখন আরেকটি জিনিস ভালো করে দেখো, এখানে রয়েছে বড় হাতের ভি আর ছোট হাতের ভি, এটাকে আমরা কি বলবো? স্যার এটা বিশুদ্ধ নয়, এটা সংকর, এটা হচ্ছে সংকর, কিন্তু এটা বেগুনি তো হবে, কারণ এটা প্রথম আপত্ত জনুতে যেটা প্রকট সেটাই প্রকাশিত হয়, অর্থাৎ এটিও বেগুনি। তাহলে আমরা এখানেও বলবো এই গাছটি হচ্ছে বেগুনি, এই গাছটিও হচ্ছে বেগুনি, বা ফুলটির রং বেগুনি। ক্লিয়ার করতে পারলাম? কিন্তু বেগুনি বেগুনি এটা হওয়ার জন্য এটা কি হলো? ওর ফিনোটাইপ। কিন্তু এদের জিনোটাইপ দুটো কিন্তু আলাদা। যদি আমরা ভিতর থেকে দেখি তাহলে এদের জিনোটাইপ আলাদা। ক্লিয়ার করতে পারলাম? আবার যখন দুটি ছোট হাতের ভি হবে তখন এটা কি হয়ে যাবে? সাদা। আর এদের জিনোটাইপ হয়ে যাবে কি? আলাদা, অন্য হয়ে যাবে। তাহলে ভিতর থেকে দেখলে অ্যালিলগুলোকে জিনোটাইপ, আর বাইরে থেকে বর্ণ বা আকার আকৃতি দেখলে সেটা হয়ে গেল ফিনোটাইপ। কিভাবে মনে রাখবো? সাপের ফোনা বাইরে থেকে দেখা যায় তাই এটা ফিনোটাইপ, আর সাপের বিষ যেটা ভিতরেই থাকে দেখা যায় না সেটা জিনোটাইপ। ক্লিয়ার?
এবার তোমরা অবশ্যই এই অংশটা একবার দেখে নাও। আমি কাকে বলে দিচ্ছি, কারণ তোমাদের একটু মুখস্থ করতে বা মনে রাখতে অসুবিধা হয়। আমি কেটে কেটে করে দিলে তোমাদের তাড়াতাড়ি মনে থেকে যায়। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে, বাইরে থেকে যা প্রকাশিত হয়, বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে। যা বুঝিয়েছি, কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক মানে বাইরের প্রকাশিত রূপকেই আমরা বলছি ফিনোটাইপ। এবার যেটা বাইরের নয়, যেটা ভিতরের, কোনো জীবের একটি চরিত্রের জিনগত গঠনকে অ্যালিল সমন্বয় দ্বারা প্রকাশ করলে তাকে জিনোটাইপ বলে। তাহলে অ্যালিল দ্বারা প্রকাশিত রূপকেই একদম স্যার জিনোটাইপ বলে। স্যার জল, বাহ্যিক বৈশিষ্ট্য যেটা দেখতে পাই সেটা হচ্ছে ফিনোটাইপ, আর জিনের যে গঠন সেটা অ্যালিল দ্বারা প্রকাশিত করলে তখন তাকে বলে জিনোটাইপ। এরপর এই অংশটা তোমরা জাস্ট একটু দেখে নাও, তাহলেই হয়ে যাবে। এছাড়া আমাদের একটুখানি এই অংশটা তোমরা দেখে নাও, আর একটা জিনিস তোমাদেরকে একটু দেখানোর আছে, তোমরা একটু দেখো, অবশ্যই লাভবান হবে। দেখো এখানে পুরো বিষয়টিকে তোমরা বুঝে যাবে। প্রথম এই দুটি ফুলকে নিয়ে আমরা এখানেই আমরা চেকার বোর্ড কিন্তু বুঝে নেব। দেখো প্রথমত এই দুটি যে ফুল রয়েছে, একটি বেগুনি একটি সাদা, এই দুটি ফুলকে নিয়ে আমরা ক্রস করছি। ক্লিয়ার? এখন তাই জন্য এই দুটোকে আমরা কি বলবো? জনু, মানে পিজনু। ক্লিয়ার? এখন তোমরা বলবে স্যার এই যে কালার যেটা বাইরে থেকে বুঝছি এটা হচ্ছে ফিনোটাইপ, আর এই যে অ্যালিল দ্বারা প্রকাশিত হচ্ছে এটা হচ্ছে জিনোটাইপ। স্যার এই দুটো ক্লিয়ার, এখানে এটাও ক্লিয়ার। এবার স্যার এখন কথা হচ্ছে এখানে দুটোই ভি মানে কি সমসংকর, এখানে দুটোই কি সমসংকর, কারণ দুটোই বড় হাতের আর দুটো ছোট হাতের আছে, এখানে ছোট হাতের বড় হাতের, এবং এই দুটো কি হলো সমসংকর, মানে এক রয়েছে ভিতরের অ্যালিলগুলো। এখন স্যার এখানে একটা জিনিস লেখা রয়েছে ইতর পরাগযোগ। স্যার ইতর পরাগযোগ মানে কি? দেখো এইটা আর এইটা, এক মিনিট তোমরা এটা দিয়ে বোঝো। দেখো এইটা আর এইটা আলাদা, মানে এই দুটি আলাদা হওয়ার জন্য একে আমরা কি বলছি? ইতর পরাগযোগ। যদি দুটি সেম হতো তাহলে সহ পরাগযোগ হতো। স্যার ক্লিয়ার? এবার একটুখানি এই জায়গাটায় আসুন তো। এই একটা অ্যালিলকে আমরা কি বলছি? এই একটাকে আমরা বলছি গ্যামেট। কি বলছি এটাকে? গ্যামেট। এবার এই দুটো ছিল কি? ভালো করে দেখবে, এটা কি প্রথম আপত্য জনু, মানে এদের ক্রস করানোর ফলে এই একটি আর এদের থেকে একটি এসে যে জীবটি সৃষ্টি হলো এটি হলো প্রথম আপত্য জনু। এখন স্যার একটুখানি আমাকে এইটা ক্লিয়ার করুন তো, এখানে একটি বড় হাতের ভি একটি ছোট হাতের ভি, মানেই স্যার এটা সম নয়, এটা বিষম সংকর জীব। স্যার একদম জল, এটা হলো বিষম। এবং স্যার এটাকে যদি আমরা দেখি তাহলে এটা বুঝবো এটা সংকর বেগুনি, এটা বিশুদ্ধ নয়, কারণ এর মধ্যে দুটো সেম জিনিস নেই, তাই এটা বিশুদ্ধ নয়, এটা হবে সংকর বেগুনি ফুল। বেগুনি কেন স্যার? স্যার এখানে না এই বড় হাতের ভিটা প্রকট বৈশিষ্ট্য হয়েছে, কারণ এটা প্রথম আপত্য জনুতে প্রথম যে বৈশিষ্ট্যটা অর্থাৎ বেগুনি এটা প্রকট হয়েছে, তাই এটা বেগুনি ফুল এবং সংকর, কারণ এখানে দুটি আলাদা। স্যার বুঝে গেছি। এরপর বলুন, সেম আমরা এইটাকে প্রথম আপত্য একটা আর একটা নিয়েছি, এদের ক্রস করব। স্যার এখন এইটাও যা এটাও তাই, এই দুটোই সংকর বেগুনি ফুল, এবং এদের ক্রস করানো হলে দুটোই সেম হওয়ার জন্য সহ মানে কি সমান পরাগযোগ, সহ পরাগযোগ। দুটো যখন আলাদা হবে তখন ইতর পরাগযোগ, আর যখন দুটো সেম হবে তখন সহ পরাগযোগ। এখন এদের গ্যামেটগুলো স্যার একটু দেখি তো। দেখো একটা বড় হাতের, এখান থেকে একটা ছোট হাতের, এখান থেকে একটা বড় হাতের, এখান থেকে একটা
ছোট হাতের। এবং এটাকে আমরা কি বলবো? দ্বিতীয় আপত্ত জনুতে যে জীবগুলো সৃষ্টি হবে তার চেকার বোর্ড। স্যার, এতদিন যেটা বুঝতে পারিনি সেটা আপনি পুরো জল করে দিয়েছেন স্যার, একদম অসাম। দেখো কি বললাম আরও একবার, যে আগে কি ছিল? প্রথম আপত্ত, এটাও প্রথম আপত্ত, এদের সেম হওয়ার জন্য এটা সহপরাগ। ক্লিয়ার? এদের প্রত্যেকটির একটা করে গ্যামেট, এখান থেকে একটা, এখান থেকে একটা নিয়ে চলে আসো, হয়ে গেছে। এগুলো কি? গ্যামেট। এদের এবার ক্রস করব আমরা, এই প্রত্যেকটার কি করব? ক্রস করব। তাহলে কি হবে? আমাদের দ্বিতীয় আপত্ত জনুতে যে চেকার বোর্ড তৈরি হবে সেটাই এখন আমরা বুঝব। এখানে রয়েছে F2 জনুর চেকার বোর্ড। ভালো করে এই অংশটা বুঝে নাও, তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। এখন এটা প্রথমটার একটা দুটো বসালাম, এটা দ্বিতীয়টার দুটো গ্যামেট এখানে বসালাম। স্যার, ক্লিয়ার হয়ে গেছে। এখন এইখানে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, যেটা তীর সাইন রয়েছে, দেখো এইভাবে, এই সাইন, এইটা হচ্ছে পুং গ্যামেট, যেটা উপরে থাকে। উপরেরটা কি? পুং গ্যামেট। আর যেটা আয়নার মতো রয়েছে, দেখবে মেয়েরা একটা জায়গায় ধরে, আগেকার দিনে ছিল যে রাজা রানীদের কাছে এই রকম টাইপের আয়না থাকতো। তাহলে আয়না কারা ব্যবহার করে? স্ত্রীরা, অর্থাৎ এটাকে বলা হয় স্ত্রী গ্যামেটের সাইন। ক্লিয়ার? তাহলে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট ক্লিয়ার হয়ে গেছে। এখন ভালো করে চেকার বোর্ড বোঝো। এটা কি? পুং গ্যামেট দুটি, আর এখানে স্ত্রী গ্যামেট দুটি। এখন এখানে এটা নামাবো, এটা নামাবো, তাহলে কি হয়ে গেল? বড় হাতের ভি, বড় হাতের ভি। আবার এটার ক্ষেত্রে এটা নামাবো, এটা নামাবো, তাহলে এখানে কি হয়ে গেল? বড় হাতের ভি আর ছোট হাতের ভি। এরপরেরটা এটা নামালাম, এটা নামালাম, তাহলে এখানে কি হয়ে গেল? বড় হাতের ভি আর ছোট হাতের ভি। এরপর এখানে কি করলাম? এইটা নামালাম, তাহলে এখানে কি হয়ে গেল? ছোট হাতের ভি, ছোট হাতের ভি। তাহলে স্যার এই দ্বিতীয় আপত্তে মানে F2 জনুর চেকার বোর্ড শিখে গেলাম, যে এই দুটোর গুণ করে এখানে, এই দুটোর গুণ করে এখানে, একটা বুঝলে দ্বিতীয়টাও আমরা করতে পারবো। এই দুটোর গুণ করে এখানে, এই দুটোর গুণ করে এখানে। স্যার, ক্লিয়ার? এখন একটুখানি বিষয়টা বোঝান। দেখো এখানে যেখানে যেখানে বড় হাতের ভি থাকবে তার মানেই কি? বেগুনি। তাহলে এখানে কি হলো? বেগুনি, এখানেও হলো বেগুনি, এখানেও হলো বেগুনি। কিন্তু এখানে বেগুনি হবে না, কেন? এখানে বড় হাতের নেই, এখানে কি হয়ে গেল? সাদা ফুল। তাহলে আমরা যদি এখন আপাত দৃষ্টিতে দেখি, আমরা বলতে পারবো স্যার এর ফিনোটাইপ হচ্ছে 3:1, তিনটে বেগুনি একটা সাদা। কিন্তু স্যার আমরা যদি এখন এটার জিনোটাইপ করি তাহলে কিন্তু একটুখানি আলাদা হয়ে যাবে। কি হবে? দেখো, একটা হচ্ছে, ভালো করে বুঝবে, এই একটি হচ্ছে পুরোপুরি বিশুদ্ধ বেগুনি, একটা বিশুদ্ধ বেগুনি, আর এই দুটো কি? সংকর বেগুনি, দুটো হলো সংকর। আর একটি কি হবে? বিশুদ্ধ সাদা। অর্থাৎ কি হলো? 1:2:1, একটা বিশুদ্ধ বেগুনি, দুটি সংকর বেগুনি, আরেকটি বিশুদ্ধ সাদা। এটা হলো ওদের জিনোটাইপ। এখানে একটা ভি, একটা ভি, আর এখানে একটা ভি, একটা ছোট হাতের ভি, আবার একটা ছোট হাতের, আর এখানে দুটোই ছোট হাতের। এইটা হলো ওদের কি? জিনোটাইপ। আর ফিনোটাইপ মানে যেটা কালার, যেটা আকৃতি, যেটা গঠন, সেটাই ওদের ফিনোটাইপ। দেখো ফিনোটাইপে কি কি রয়েছে?
বেগুনি বেগুনি বেগুনি। এখানে আমরা অ্যালিলগুলোকে দেখব না, শুধু কালার দেখে নেব। বেগুনি বেগুনি বেগুনি, এটাই হয়ে গেল ওদের ফিনোটাইপ। আর জিনোটাইপ মানে ওদের অ্যালিলগুলির গঠন। এই ভিভি, এই ভিভি, এই ভিভি, এই ভিভি। দেখো এখানে এক, এখানে এই দুটো সেম, অর্থাৎ 2, আর এখানে আবার একটা, তাহলে 1:2:1। এটা হচ্ছে জিনোটাইপের অনুপাত, আর ফিনোটাইপের অনুপাত 3:1। স্যার একদম জল। এরপর আমরা নেক্সট সেশনে মেন্ডেলের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আলোচনা করব, আর একটি ভিডিওতে আশা করছি পুরো বিষয়টা কমপ্লিট করব। আর শেষের দিকে যে রোগ ফোগগুলো রয়েছে, জিনগত রোগ, জেনেটিক ডিজিজ, সেগুলো একটা ভিডিওতে করব। অর্থাৎ আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব এই অধ্যায়টাকে একদম শেষ করে দিতে, মানে জল করে দিতে তোমাদের। তো তোমরা অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, মানে বন্ধুদেরকে শেয়ার করো, ঠিক আছে? বারবার তোমাদেরকে বলছি, তোমরা যত লাইক, যত কমেন্ট করবে, তত তোমাদের এবং আমার দুজনেরই ভালো লাগবে। এছাড়া তোমরা নিজেদের বন্ধুদের মধ্যে, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যেখানে খুশি তোমরা এটাকে শেয়ার করতে পারো। তো চলো, আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। Welcome to our educational YouTube channel, where learning meets inspiration and where questions find their answers. My dear viewers, your support in the form of subscriptions, likes, comments, and shares is what keeps our channel thriving. You are the heartbeat of this community, and we appreciate every single interaction. Together, we can continue to create amazing content that informs, entertains, and uplifts. So if you haven't already, I encourage you to subscribe, like, comment, and share. And don't forget to hit that notification bell so you never miss an update. Thank you for being a part of our journey. Until next time.